হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর অল ওয়েল। আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই চ্যানেলে এখন আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং থেকে প্রিপারেশন অফ ভ্যালু স্টেটমেন্ট এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। এই চ্যাপ্টার থেকে এর আগে আমি দুটো ক্লাস আপলোড করেছি। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে তৃতীয় ক্লাস করব। যদি পূর্ববর্তী ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে সেসব ক্লাসের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও প্রিপারেশন অফ ভ্যালু স্টেটমেন্ট নামে একটা প্লে লিস্ট আমার এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লে লিস্টে গেলেও কিন্তু আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস একসাথে একই জায়গায় সিরিয়ালভাবে পেয়ে যাবেন। আপনাদেরকে কষ্ট করে সার্চ করে বের করতে হবে না। এছাড়াও আমার এই চ্যানেলে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং থেকে অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট এই চ্যাপ্টারে সম্পূর্ণ লেকচার রেডি করা আছে এবং অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট নামেও একটা প্লে লিস্ট এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লে লিস্টে গেলেও আপনারা ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস একসাথে একই জায়গায় পেয়ে যাবেন। সেই প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে। এছাড়াও বিজনেস ম্যাথমেটিক্স থেকে নাম্বার সিস্টেম, সেট থিওরি এবং প্রোগ্রেশন এই তিনটা চ্যাপ্টারের কমপ্লিট লেকচার রেডি করা আছে। সেই তিনটা চ্যাপ্টারের জন্য তিনটা আলাদা আলাদাভাবে প্লে লিস্টও তৈরি করা আছে। নির্দিষ্ট চ্যাপ্টারের প্লে লিস্টে গেলে নির্দিষ্ট চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস আপনারা একসাথে একই জায়গায় সিরিয়ালভাবে পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ সিলেবাস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমাধান করছি। যেই ক্লাসেসগুলো ফলো করলে আপনাদের পার্টিকুলার একটা চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ ভালো আইডিয়া হয়ে যাবে বলে আমি মনে করছি। আপনাদের পরীক্ষা উপযোগী একটা ভালো প্রিপারেশনও হয়ে যাবে। বিজনেস ম্যাথমেটিক্সে যে তিনটা চ্যাপ্টারের কথা আলোচনা করলাম সেই সবগুলো চ্যাপ্টারের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে। যে কোনো জায়গা থেকে আপনারা ক্লাসেসগুলো ফলো করতে পারবেন। যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস মিস না হয়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ভ্যালু স্টেটমেন্ট থেকে তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা আজকে অঙ্কের সমাধানে চলে যাব। তবে এই ভ্যালু স্টেটমেন্ট থেকে যে কোন কোন পক্ষ সুবিধা ভোগ করে তার একটা চার্ট আমরা আগে আলোচনা করছি। আবার একটুখানি চার্টটা ফলো করে নিই। আমরা জানি যে একটা যৌথ মূলধনী কারবার থেকে যে শুধুমাত্র মালিক পক্ষ যে সুবিধা ভোগ করে থাকে তা নয়, ওই প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছে তারা স্যালারিস অ্যান্ড ওয়েজেস বাবদ সুবিধা ভোগ করে থাকে, সরকার ট্যাক্স বাবদ সুবিধা ভোগ করে থাকে, যারা লোন প্রোভাইডার্স ঋণ সরবরাহকারী তারা ইন্টারেস্ট বাবদ সুবিধা ভোগ করে থাকে, যারা শেয়ার হোল্ডার্স তারা তো ডিভিডেন্ড বাবদ সুবিধা ভোগ করছেই। এছাড়াও যে ভ্যালুটা প্রতিষ্ঠানে অ্যাড হয়, প্রতিষ্ঠানের পরিচালনা থেকে যে আয় হয়, আয় থেকে বিভিন্ন ব্যয় বাদ দেওয়ার পর যে ভ্যালুটা অ্যাড হয়, মূল্যটা সংযোজন হয়, সেই ভ্যালুর মধ্যে থেকে এই পক্ষগুলো তো বিভিন্নভাবে সুবিধা ভোগ করছেই। তারপরে দেখা যায় যে ভ্যালুর একটা অবন্টিত অংশ থেকে যায় যেটা ভবিষ্যতে পুনরায় বিনিয়োগ করার জন্য ব্যবসাদের রেখে দেওয়া হয় এবং সেই পুনরায় বিনিয়োগের জন্য রিটার্ন আর্নিংস, ডেপ্রিসিয়েশন এবং রিজার্ভের ব্যবহারগুলো আসে যেগুলো ব্যবসাতে পুনঃবিনিয়োগের জন্য রেখে দেওয়া হয়। আমরা এই চার্টটা কিন্তু ভালো মতো মনে রাখবো। এখানে যে চার্টটা সাজানো হয়েছে সেটা কিন্তু গ্রস ভ্যালু মেথডে সাজানো হয়েছে। আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম ভ্যালুর স্টেটমেন্ট কিন্তু দুইভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে কি গ্রস ভ্যালু মেথড এবং আরেকটা হচ্ছে কি নেট ভ্যালু মেথড। আপনাদের প্রশ্নে যদি স্পেসিফিকভাবে উল্লেখ করা না থাকে যে আপনারা কোন মেথডে ভ্যালুর স্টেটমেন্টটা তৈরি করবেন তাহলে সেক্ষেত্রে সবসময় গ্রস ভ্যালু মেথডটাই ফলো করবেন। আর স্পেসিফিকভাবে যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে ভ্যালুর স্টেটমেন্টটা গ্রস ভ্যালু মেথডে তৈরি করতে হবে অথবা নেট ভ্যালু মেথডে তৈরি করতে হবে তাহলে যে মেথডে উল্লেখ করবে সেই মেথডেই আপনারা তৈরি করে নেবেন। আমরা দ্বিতীয় লেকচার যেটা করেছি সেই লেকচারে কিন্তু আমরা গ্রস ভ্যালু মেথড এবং নেট ভ্যালু মেথড দুটো সম্পর্কে ডিটেল আলোচনা পেয়েছি। দুটো মেথডই আমরা সমাধান হিসেবে দেখেছি। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র গ্রস ভ্যালু মেথড নিয়ে আলোচনা করব, তাই নেট ভ্যালু মেথডটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ক্লাসে ফলো করে নেবেন। সেখানে আপনারা গ্রস ভ্যালু মেথড এবং নেট ভ্যালু মেথডের পার্থক্যটা বুঝবেন এবং একই অঙ্ক থেকে কীভাবে গ্রস ভ্যালু মেথড এবং নেট ভ্যালু মেথডে আপনারা অঙ্কটা সমাধান করবেন সেটার ব্যাপারেও জানতে পারবেন। আমরা এখানে যে ভ্যালু অ্যাডেডের চার্টটা দেখছি এই ভ্যালু অ্যাডেডের বিষয়গুলো কিন্তু ইনকাম স্টেটমেন্টে থাকবে। ইনকাম স্টেটমেন্টে যে বিভিন্ন খরচগুলো থাকবে সেই খরচগুলোর মধ্যে আমরা ক্যাটাগরি ভাগ করে ফেলবো। এই চারটা ক্যাটাগরির মধ্যে খরচগুলো আসবে সেগুলোকে আমরা এক্সপেন্স ক্যাটাগরি থেকে আলাদাভাবে এই ক্যাটাগরিতে নিয়ে আসবো এবং চারটা ক্যাটাগরি ছাড়া অন্যান্য যে খরচগুলো থাকবে সেই খরচগুলোকে আমরা এখন খরচ হিসেবে দেখাবো এবং আয় থেকে সেই খরচগুলোকে বাদ দেওয়ার পরে আমরা ভ্যালু অ্যাডেডের বিষয়টাকে পেয়ে যাব। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করেছি, তাই আজকে আর এই বিষয় নিয়ে ডিটেল আলোচনায় না গিয়ে আমরা এবার একটা প্রশ্নে চলে যাচ্ছি। আমি প্রশ্নটা পড়ছি, ফ্রম দ্য ফলোইং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অফ SM ইলেকট্রনিক্স লিমিটেড প্রিপেয়ার এ ভ্যালু স্টেটমেন্ট। এখানে SM ইলেকট্রনিক্স লিমিটেডের জন্য আমাদের একটা ভ্যালু স্টেটমেন্ট তৈরি করতে হবে। আমরা এখানে একটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দিচ্ছি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট হচ্ছে কি লাভ লোকসান বিবরণী, যেটাকে আমরা আরেক ভাষায় বলি কি আয় বিবরণী অথবা ইনকাম স্টেটমেন্ট। আমরা ইনকাম স্টেটমেন্টের মধ্যে দেখছি সেল অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস দেওয়া আছে, লেস সেলস রিটার্ন এটা বাদ দেওয়ার পর নেট সেলস দেওয়া আছে, তার সাথে অন্যান্য বিভিন্ন আয় যোগ করা হয়েছে। চেঞ্জেস ইন স্টকের পরিবর্তন দ্যাট ইজ ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকের আসলে এখানে পার্থক্যটা দেওয়া আছে।
এখানে আমাদের ওপেনিং স্টকের ভ্যালু, ক্লোজিং স্টকের ভ্যালু সরাসরি না দিয়ে স্টকের পরিবর্তনটা দেওয়া আছে। আমরা পরবর্তী ক্লাস, আগামী ক্লাস যেটা করব সেখানে কিন্তু ওপেনিং স্টকের ভ্যালু এবং ক্লোজিং স্টকের ভ্যালু আলাদাভাবে পাবো এবং সেখানের মধ্যে কীভাবে চেঞ্জেস ইন স্টকের ভ্যালুটা হিসাব হচ্ছে সেটা আমরা ডিটেল জানতে পারবো। আজকে আমি এই বিষয়টা নিয়ে ডিটেল আলোচনা করছি না। চেঞ্জেস ইন স্টকটা দেওয়া আছে পজিটিভ হওয়া হচ্ছে আয় বৃদ্ধি পাওয়া, আর যদি চেঞ্জেস ইন স্টকটা নেগেটিভ হয় তাহলে হচ্ছে কি আয় হ্রাস পাবে। আয় হ্রাস পেলে কিন্তু এখানে নেগেটিভ হতো, মাইনাস হতো। আর আমরা এখানে চেঞ্জেস ইন স্টকটা পজিটিভ ভ্যালু দেখছি, তার মানে কি আমরা আয়কে বৃদ্ধি করব, আয়ের সাথে এটা যোগ হয়ে গেছে। যোগ হওয়ার পর এটা গ্রস ইনকাম এসছে 18,18,020 টাকা। এবার এই মোট আয় থেকে বিভিন্ন ব্যয়গুলোকে বাদ দেওয়া হয়েছে। ম্যাটেরিয়ালস ইউজ, পার্সোনাল পেমেন্টস যেটা হচ্ছে কি ওয়েজেস বাবদ পরিশোধ করা হয়েছে, আদার এক্সপেন্ডিচার্স, ডেপ্রিসিয়েশন চার্জ। এই খরচগুলো হিসাব হচ্ছে কি 14,40,080 টাকা। খরচগুলোর যোগফলকে আমরা গ্রস ইনকাম থেকে যখন বিয়োগ করেছি সেখানে আমরা পেয়ে গেছি প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যেটা লেখা হয়েছে কি সংক্ষেপে পিবিআইটি। আরেক ভাষায় আমরা এটাকে আসলে বলি কি ইবিআইটি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, 3,77,940। এবার এখান থেকে ইন্টারেস্টকে পরিশোধ করা হয়েছে, তারপরে পাওয়া গেছে প্রফিট বিফোর ট্যাক্স অথবা নেট ইনকাম বিফোর ট্যাক্স, এটাকে আমরা নেট ইনকাম বিফোর ট্যাক্সও বলতে পারি, 3,73,610। সেখান থেকে ইনকাম ট্যাক্স বাবদ প্রভিশন রাখা হয়েছে 1,49,444 টাকা, যেটা ভবিষ্যতে ট্যাক্স বাবদ সরকারকে পরিশোধ করতে হবে। সেটা বাদ দেওয়ার পরে আমরা প্রফিট আফটার ট্যাক্স অথবা নেট ইনকাম আফটার ট্যাক্স পেয়ে গেছি। সেখান থেকে ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে পাওয়া গেছে কি রিটেন আর্নিংস। এখানে যে ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা তৈরি করা হয়েছে, সেই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করা হয়েছে কিন্তু মালিক পক্ষের স্বার্থকে চিন্তা করে। মালিক পক্ষ ব্যবসা থেকে কতটুকু প্রফিট আর্ন করছে সেটাকে প্রদর্শন করার জন্য প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা তৈরি করা হয়। কিন্তু আমরা দেখছি যে কি এই প্রতিষ্ঠান থেকে যে শুধুমাত্র মালিক পক্ষের সুবিধা ভোগ করছে তা কিন্তু নয়। এই প্রতিষ্ঠান থেকে কর্মচারীরা মজুরি বাবদ সরাসরি সুবিধা ভোগ করছে, যারা ঋণ সরবরাহকারী তারা সুদ বাবদ সরাসরি সুবিধা ভোগ করছে এবং সরকারও ট্যাক্স বাবদ কিন্তু সুবিধা ভোগ করছে। অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে যে শুধুমাত্র মালিক পক্ষই প্রফিট পায় তা নয়, অন্যান্য পক্ষ কিন্তু সুবিধা ভোগ করছে। এবার এই সুবিধা ভোগকারী প্রতিষ্ঠানের আয়গুলোকে আলাদাভাবে প্রদর্শন করে আমরা যে ছকটা তৈরি করব সেটাই হচ্ছে কি ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট। অর্থাৎ এখানে যারা সুবিধা ভোগ করছে তাদের জন্য প্রতিষ্ঠান কিভাবে ভ্যালু অ্যাড করছে সেই বিষয়টাকে আমরা ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট বলে আলাদাভাবে প্রকাশ করব। আমাদের এখানে শুধুমাত্র ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট তৈরি করতে বলা হয়েছে, কোন মেথডে করতে হবে তা বলা হয়নি, তাই আমরা এখানে অবশ্যই গ্রস ভ্যালু মেথডে এই সমাধানটাকে করব। আমরা ছকটা করে নিলাম। ছকের মধ্যে আমরা এখানে পার্টিকুলার্সে একটা কলাম করব, 2টা টাকার কলাম হবে এবং একটা পার্সেন্টেজের কলাম হবে। এবার প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে দেখি প্রতিষ্ঠান তার পরিচালনা থেকে কতটুকু ভ্যালু অ্যাড করবে বিভিন্ন পক্ষের জন্য। আমরা জানি ছকের মধ্যে 2টা ক্যাটাগরি হবে, একটা হচ্ছে কি কতটুকু ভ্যালু অ্যাড হয়েছে তার নির্ধারণ করা, এরপরে আমাদেরকে বের করতে হবে এই ভ্যালুটা বিভিন্ন পক্ষের মধ্যে কীভাবে বন্টন করা হচ্ছে তার বিশ্লেষণ। আমরা প্রথম ক্যাটাগরি যেটা করব সেটা হচ্ছে কতটুকু ভ্যালু অ্যাড হচ্ছে তার নির্ধারণ করা। আর ভ্যালু সবসময় অ্যাড হবে কোথা থেকে? ইনকাম থেকে বা আয় থেকে। এবার আমরা আয় ক্যাটাগরিতে চলে আসছি। আমরা ইনকাম স্টেটমেন্টে দিচ্ছি প্রথমে সেলস দেওয়া আছে 17,53,750। এটাকে আমরা জেনারেশন অফ ভ্যালু অ্যাডেড বলে হেডলাইন করব, মানে ভ্যালুটা যেটা অ্যাড করতে হবে সেটা কোথা থেকে জেনারেট হচ্ছে, মানে উৎপাদন হচ্ছে বা তৈরি হচ্ছে। তৈরি হবে অবশ্যই আয় থেকে। আয় থেকে মুনাফা তৈরি হবে এবং মুনাফায় বিভিন্ন পক্ষের মধ্যে বণ্টিত হবে। আমরা তাই প্রথমে আয়ের হিসাবটা করছি। সেল অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস 17,53,750, যেটা প্রশ্নের সাথে বসিয়ে দিয়েছি। সেখান থেকে যে সেলস রিটার্নটা বাদ দেওয়া আছে সেটা বাদ দেওয়ার পরে নেট সেলসটাকে দেখিয়ে দিলাম। এছাড়া এখানে আদার ইনকাম যেটা আছে তা যোগ করে দিলাম। চেঞ্জেস ইন স্টক যেটা পজিটিভ ভ্যালু তাও যোগ করে দিলাম। যোগ করার পরে যে 18,18,020 টাকা যেটা গ্রস ইনকাম দেওয়া আছে সেটা আমরা এখানে দেখিয়েছি। এরপরে আমরা এখান থেকে বিভিন্ন খরচকে বাদ দেবো, লেস বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস। আমরা কিছুক্ষণ আগে এই 4টা ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছি। এই 4টা ক্যাটাগরির মধ্যে যে খরচগুলোকে দেখানো হয়েছে সে খরচগুলো কিন্তু সবগুলো ইনকাম স্টেটমেন্টে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই খরচগুলো ছাড়া, অর্থাৎ এখানে যে ডিস্ট্রিবিউশনের মধ্যে যে খরচগুলোকে দেখানো হয়েছে সেই খরচগুলো ছাড়া ইনকাম স্টেটমেন্টে অন্যান্য আর যা খরচ থাকবে সেই খরচগুলোকে আমরা এখানে বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস ক্যাটাগরিতে রাখবো। বা অন্যভাবে যদি বলতে চাই, ইনকাম স্টেটমেন্টের মধ্যে যা আমরা খরচ দেখেছি তার মধ্যে এই খরচগুলোর মধ্যে যে খরচগুলোকেও এই 4টা ক্যাটাগরিতে আসবে সেই খরচগুলো ছাড়া অন্যান্য খরচগুলোকে বট ইন গুডস অ্যান্ড সার্ভিস ক্যাটাগরিতে রাখতে হবে। এখানে যে মজুরিটা আছে ওয়েজেস 2,45,110, সেটাকে আমরা ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে দেখেছি। তবে এখন 2,45,110 খরচটাকে আমরা টু এমপ্লয়িজ আর স্যালারিস অ্যান্ড ওয়েজেসের ক্যাটাগরিতে দেখাবো। তাই এই ওয়েজেসটা কিন্তু আর বট ইন গুডস অ্যান্ড সার্ভিস ক্যাটাগরিতে আসবে না। এবার আমরা তাহলে এখানে খরচগুলোকে অ্যানালাইসিস করে দেখি কোন কোন খরচগুলো আমাদের এই 4টা ক্যাটাগরির মধ্যে নেই। যে খরচগুলো এই 4টা ক্যাটাগরির মধ্যে নেই সেই খরচগুলোকে আমরা এখানে বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস ক্যাটাগরিতে রাখবো। আমরা প্রথমে দেখছি ম্যাটেরিয়ালস ইউজ আছে 9,87,400 টাকা, যেটা এই 4টা ক্যাটাগরি কোনোটার মধ্যে পড়ে না, তাই আমরা এটা এখানে বসিয়ে দিয়েছি 9,87,400 টাকা। এরপর আছে আদার এক্সপেন্সেস 1,80,270 টাকা, যেটা ওই 4টা ক্যাটাগরির মধ্যে পড়ে না, তাই আমরা আদার এক্সপেন্সেসকে
1,80,270কে এই ক্যাটাগরির মধ্যে রেখেছি। এখানে যেটা ওয়েজেস ছিল সেই ওয়েজেসটা আমরা এখানে 1 নাম্বার ক্যাটাগরির মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি 2,45,110, তাই এটা বট ইন গুডস অ্যান্ড সার্ভিস ক্যাটাগরিতে বসানো যাবে না। এছাড়া ডেপ্রিসিয়েশন আছে, আমরা গ্রস ভ্যালু মেথডে জানি ডেপ্রিসিয়েশনকে রিইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে বসাতে হয়, তাই এটাও যেহেতু রিইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে বসেছে তাই এটা বট ইন গুডস ক্যাটাগরিতে আর বসানো যাচ্ছে না। তাহলে এই 4টা খরচের মধ্যে 2টা খরচকে আমরা বট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস ক্যাটাগরিতে বসাতে পেরেছি। এই খরচগুলোকে যোগ করার পরে আমরা পেয়ে গেছি 11,67,670। এটাকে আমরা এখানে যে টোটাল ভ্যালুটা আছে 18,18,020 টাকা থেকে বিয়োগ করার পরে গ্রস ভ্যালু পেয়ে গেছি 6,50,350, যেটা বিভিন্ন পক্ষের মধ্যে বন্টন করতে হবে। তাই আমাদের এখানে অ্যাডেড গ্রস ভ্যালু হচ্ছে কি 6,50,350, এটা হচ্ছে কি 100% অ্যাডেড ভ্যালু। তাহলে মোট সংযোজিত মূল্য 6,50,350, যেটা হচ্ছে কি 100% ভ্যালু। এবার 100%-এর মধ্যে কোন পক্ষ কত পার্সেন্ট এনজয় করছে সেটা আমরা নিচের অ্যানালাইসিস থেকে পাবো। ডিস্ট্রিবিউশন অফ গ্রস ভ্যালু অ্যাডেড। এবার এই গ্রস ভ্যালুটাকে আমরা কি করছি, ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি, বন্টন করে দিচ্ছি। প্রথম পক্ষ হচ্ছে কি কর্মচারীরা প্রতিষ্ঠান থেকে মজুরি এবং বেতন বাবদ সুবিধা ভোগ করবে, যেটা আমাদের এখানে ওয়েজেস দেওয়া আছে 2,45,110, সেটাকে আমরা বসিয়ে দিয়েছি, পার্সেন্টেজ পরে আলোচনা করব। এরপরে গভর্নমেন্ট কিভাবে সুবিধা ভোগ করছে এই প্রতিষ্ঠান থেকে সেটা দেখছি। গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে ট্যাক্স বাবদ আয় করবে 1,49,440 টাকা, সেটাকে আমরা টু গভর্নমেন্ট অ্যাজ ট্যাক্স বলে 1,49,440 টাকা বসিয়ে দিয়েছি, যেটা হচ্ছে কি গ্রস ভ্যালুরই অংশ। গ্রস ভ্যালু থেকে কিন্তু এই পক্ষগুলো এভাবে সুবিধা ভোগ করছে। এরপর আমরা দেখব মূলধন সরবরাহকারীরা প্রতিষ্ঠান থেকে কিভাবে সুবিধা ভোগ করছে। টু ক্যাপিটাল প্রোভাইডার্স, তার মধ্যে আমরা লিখব কি প্রথমে টু লোন প্রোভাইডার্স অ্যাট ইন্টারেস্ট। যারা ঋণ সরবরাহকারী তাদের প্রতিষ্ঠান থেকে সুদ বাবদ 4,330 টাকা সুবিধা ভোগ করছে, আমরা 4,330 টাকাকে এখানে হিসাবে দেখালাম। এরপরে যারা শেয়ার হোল্ডার্স আছে তারাও প্রতিষ্ঠানের মূলধন সরবরাহকারী, শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠান থেকে আয় বাবদ এখন ডিভিডেন্ড পাচ্ছে 67,250, এইভাবে তারা সুবিধা ভোগ করছে 67,250, যেটা হচ্ছে গ্রস ভ্যালুরই অংশ। এই দুটা আইটেমকে যোগ করে আমরা টোটাল ভ্যালু পেয়ে গেলাম 71,580 টাকা। এরপরে আমরা রিইনভেস্টমেন্ট ক্যাটাগরিটা দেখব। রিইনভেস্টমেন্ট ক্যাটাগরির মধ্যে প্রথমে আমরা রিটেন্ড প্রফিট অথবা রিটেন আর্নিংসকে দেখব। রিটেন আর্নিংস বাবদ ব্যবসাতে রেখে দেওয়া হচ্ছে 1,56,916 টাকা। আমরা এখানে যে গ্রস ভ্যালুটা পেয়েছি, গ্রস ভ্যালুর মধ্যে এই 3টা ক্যাটাগরির মধ্যে বন্টন করার পরেও গ্রস ভ্যালুর আরও কিছু অংশ প্রতিষ্ঠানে কিন্তু থেকে গেছে, যেটা প্রতিষ্ঠানে ভবিষ্যতে পুনর্বিনিয়োগ করা হবে, যেটাকে আমরা রিইনভেস্টমেন্ট ক্যাটাগরির মধ্যে লিখছি। রিইনভেস্টমেন্টের মধ্যে তাহলে আমরা লিখছি রিটেন আর্নিংস 1,56,916 টাকা, যেটা পুনর্বিনিয়োগ করা হবে ভবিষ্যতে। এছাড়া আমরা এখানে খরচের মধ্যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে দেখেছিলাম 27,300 টাকা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে একটা নন ক্যাশ এক্সপেন্স এবং এই এক্সপেন্সের জন্য বাইরের কোনো পক্ষকে কোনো নগদ অর্থ পরিশোধ করতে হয় না। ডেপ্রিসিয়েশন বাবদ যে খরচটা আমরা প্রতি বছর চার্জ করে থাকি সেই ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টগুলো কিন্তু অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অথবা পুঞ্জীভূত অবচয়তে জমা হতে থাকে, এবং পুঞ্জীভূত অবচয়ের যে তহবিলটা জমা হয় নির্দিষ্ট সময় পরে গিয়ে আমরা এই পুঞ্জীভূত তহবিলের অর্থ দিয়ে আমরা পুনরায় সম্পত্তি ক্রয় করে থাকি, অর্থাৎ পুনরায় সম্পত্তিতে পুনর্বিনিয়োগ করা হয়। অর্থাৎ ডেপ্রিসিয়েশনটা কিন্তু ভবিষ্যতে পুনর্বিনিয়োগের উদ্দেশ্যেই হিসাব করা হচ্ছে, তাই ডেপ্রিসিয়েশনকে রিইনভেস্টমেন্ট ক্যাটাগরির মধ্যে আমরা এখানে দেখাচ্ছি। এবার এই দুটো আইটেমকে যোগ করার পরে এখানে ভ্যালু পেয়ে গেছে 1,84,216 টাকা। এবার এই 4টা আইটেমকে যোগ করার পরে আমাদের এখানে যে টোটাল গ্রস ভ্যালুটা পেয়েছিলাম আমরা 6,50,350, সেই হিসাবটা এখানে হুবহু মিলে যাবে। এবার আমরা এই ক্যাটাগরিগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করবো। এই 2,45,110 টাকা যেটা গ্রস ভ্যালু অ্যাড হয়েছে সেটা কিন্তু টোটাল গ্রস ভ্যালু 6,50,350-এরই অংশ। এবার এটা কত পার্সেন্ট হিসাব তা বের করছি। এবার আমরা 2,45,110-কে 6,50,350 গ্রস ভ্যালু যে টোটাল ভ্যালু আছে সেটা দিয়ে ভাগ করার পরে 100 দিয়ে গুণ করলে আমরা এই পার্সেন্টেজে পেয়ে যাবো 37.69%। সেম ওয়েতে ট্যাক্সের যে ভ্যালুটা দেওয়া আছে 1,49,440, তাকে আমরা গ্রস ভ্যালু 6,50,350 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা এই পার্সেন্টেজে পেয়ে যাবো 71,580-কে এই গ্রস ভ্যালু দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা এই পার্সেন্টেজে পেয়ে যাবো 1,84,216-কে গ্রস ভ্যালু 6,50,350 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো। এবার এই পার্সেন্টেজগুলোকে যোগ করলে আমাদের এখানে হিসাবটা 100% ভ্যালু মিলে যাবে। অনেক সময় দেখা যায় কি দশমিকের পরে আমাদের এখানে কম বেশি হিসাব হওয়ার কারণে অনেক সময় 100% ভ্যালুটা অ্যাকুরেটভাবে মিলে না। এখানে যদি আপনাদের কিছু গরমিল থাকে অর্থাৎ 0.01 কম বেশি হয়ে থাকে তাহলে সেটা আপনারা শেষের যে ভ্যালুটা পাবেন তার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে প্রয়োজন অনুসারে 0.01 বাড়িয়ে দেবেন অথবা প্রয়োজন অনুসারে 0.01 কমিয়ে 100% ভ্যালুকে মিলিয়ে দেবেন, তবে 100% থেকে কম বেশি কখনোই হিসাব এখানে দেখানো যাবে না। আমরা আজকের অঙ্কে যেটা দেখলাম সেটা হচ্ছে কি আমরা প্রিভিয়াস অঙ্কগুলোতে জেনারেশন অফ ভ্যালুর মধ্যে শুধুমাত্র সেলসকে দেখেছিলাম, কিন্তু এখানে দেখছি সেলস ছাড়াও আরও বিভিন্ন টার্মস কিন্তু এখানে হিসাবভুক্ত হতে পারে, যেমন সেলস রিটার্ন থাকলে বিয়োগ করা হয়েছে, অন্যান্য কোনো ইনকাম থাকলে তা এখানে যোগ করা হবে, এবং স্টকের যদি কোনো পরিবর্তন থাকে তাহলে তার ভ্যালুও কিন্তু এখানে প্রভাবিত হবে। আমরা আগামী ক্লাসে স্টক নিয়ে ডিটেল আলোচনা পাবো, ওপেনিং স্টক ক্লোজিং স্টকের ব্যবহার পাবো, পারচেস এবং অন্যান্য বিভিন্ন খরচের ব্যবহার পাবো, যেখানে এই অংশটা আমাদের আরও বৃহৎ হবে এবং আরও ডিটেল ডিসকাশন করা হবে এবং আরও ডিটেল ইনফরমেশন আমরা এখানে পাবো। তাই আগামী ক্লাসেও আমরা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো। আশা করি আগামী ক্লাসটা আপনারা মিস করবেন না। যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। আগামী ক্লাসেও আপনাদেরকে সাথে পাবো এই আশায় আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।